হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক ওএমআর মামলায় নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়ল না 33টি প্রশ্নের অ্যান্সার, জমা পড়ল না এফিডেভিট। প্রাথমিকতে 2014 ওএমআর মামলায় হাইকোর্ট সময় বেঁধে দিয়েছিল হলফনামা জমা করার, কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও সেই এফিডেভিট জমা করল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্ট ওএমআর মামলায় টোটাল 33টি প্রশ্নবাণে বিদ্ধ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে। সেই প্রশ্নের যথাযথ অ্যান্সার চেয়েছিল মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা। এখন নির্ধারিত সময়ের মধ্যে কেন জমা পড়লো না, কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জমা করতে পারলো না? তাহলে কি আদালত অবমাননা হবে? তাহলে কি টেট 2014 তাহলে কি কোনো রকম ভাবে সংশয়ের মধ্যে পড়ে যেতে পারে? বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রাথমিক ওএমআর মামলার উপর নির্ভর করছে প্রাথমিক টেট 2014 ভবিষ্যৎ। মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি গত 30 এপ্রিল 2024 তারিখে যে গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন, সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদকে 3 সপ্তাহের মধ্যে তাদের এফিডেভিট বা হলফনামা জমা করার নির্দেশ দিয়েছিলেন এবং আগামী 4 সপ্তাহের মধ্যে বিবাদী পক্ষ তাদের রিপ্লে প্রদান করার নির্দেশ ছিল। কিন্তু সেই টাইমলাইন ইতিমধ্যে পার করে ফেলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নির্ধারিত সময়ের মধ্যে তারা এখনো পর্যন্ত এফিডেভিট জমা করতে পারেনি। ওএমআর সংক্রান্ত যে মামলাটি কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে, তার মামলার ডিটেলসটা যদি আমরা দেখি, তার ফাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছি 2012-2022 যার রেজিস্ট্রেশন নাম্বার 2005-2022। এই মামলাটি নেক্সট হিয়ারিং এর ডেট পড়েছে দেখুন 24শে জুন 2024 তারিখে। এই মামলাটির পরবর্তী শুনানির জন্য ফিক্স করা হয়েছে এবং এদিনই কিন্তু এই টোটাল 30টি বা 33টি প্রশ্নের উত্তর কিন্তু মাননীয় বিচারপতি ধরে ধরে তিনি দেখবেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যথাযথভাবে অ্যান্সার প্রদান করেছে কিনা। যদিও ইতিমধ্যে তারা এখনো পর্যন্ত টাইমলাইন পেরিয়ে গেলেও তারা কিন্তু এফিডেভিট জমা করতে পারেনি। তো মাননীয় বিচারপতি তার সিঙ্গেল বেঞ্চ রাজশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি উঠতে চলেছে, যার পিটিশনার রয়েছেন শান্তনু সিট ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ওএমআর মামলার সঙ্গে অনেকগুলো ইতিমধ্যে ক্যান কিন্তু অ্যাডমিশন হয়েছে। তো প্রত্যেকটাই ক্যান 1 ক্যান 2 এভাবে কিন্তু অনেকগুলো ক্যান অ্যাডমিশন হয়েছে। দেখুন সবগুলো কিন্তু এপ্রিল মাসের লাস্টে এসে গিয়ে কিন্তু সবাই এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন শিক্ষক তাদের পক্ষ থেকে এখানে ক্যান অ্যাডমিশন করানো হয়েছে এবং যারা চায় যে এই প্রাথমিক টেট 2014 বেঁচে থাকবে, তারা এই মামলার সঙ্গে ক্যান অ্যাডমিশন হয়েছেন। অর্থাৎ যারা বঞ্চিত হয়েছেন বলে মনে করছেন বা তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তারা কিন্তু এই মামলার সঙ্গে এই টেট 2014 বাঁচিয়ে রাখার জন্য তারাও কিন্তু অ্যাডমিশন নিয়েছেন এই ক্যান অ্যাডমিশনের মধ্য দিয়ে। যদিও তাদের ক্যানগুলো কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থায় রয়েছে। তো দেখবো আমরা টোটাল কটি ক্যান অ্যাডমিশন ইতিমধ্যে হয়েছে। তো আমরা টোটাল যেটা দেখতে পাচ্ছি, টোটাল এখানে 27টি ক্যান কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো তাদের স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং অবস্থা রয়েছে। টোটাল 27টি ক্যান কিন্তু ইতিমধ্যে অ্যাডমিশন হয়েছে। তাছাড়া এই মামলার সঙ্গে অনেকগুলো কিন্তু রিট পিটিশন কিন্তু যুক্ত রয়েছে। তো মূল মামলার সঙ্গে অনেকগুলো এতগুলো রিট পিটিশন বা কেস ফাইল কিন্তু ইতিমধ্যে জমা হয়েছে এবং তার ফাইল নাম্বার আমরা বাদিকে দেখতে পাচ্ছি। মূল মামলার সঙ্গে এই কেসগুলোর সমস্তটাই লিঙ্ক, সেম মামলার একই রকম ভাবে ওএমআর সংক্রান্ত মামলা একই রকম ভাবে শুনানি চলবে। গত 30 এপ্রিল 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করেছিলেন এবং তার অর্ডার কপিও প্রকাশিত হয়েছিল। সেই অর্ডারের মধ্যে উল্লেখ ছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা আগামী 3 সপ্তাহের মধ্যে সমস্ত এফিডেভিট তাদের অ্যান্সার তারা প্রদান করবে এবং তার পরবর্তীতে 4 সপ্তাহের মধ্যে বাদবাকি যারা পিটিশনার রয়েছেন তারা তাদের অ্যান্সার দেবে। কিন্তু তার কয়েকদিন পরেই 3 তারিখে 3রা মে 2024 তারিখে গিয়ে মাননীয় বিচারপতি তড়িঘড়ি একটা এই ওএমআর মামলা লিস্টেড করিয়ে দেন এবং সমস্ত পক্ষকে ডেকে নেন। তো সেদিন এই 3রা মে 2024 তারিখে মাননীয় বিচারপতি তিনি গুরুত্বপূর্ণ অর্ডার প্রদান করেছেন সমস্ত পার্টিকে, অর্থাৎ বিশেষ করে যারা এই মুহূর্তে রেসপন্ডেন্ট রয়েছেন অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই মামলার সঙ্গে যারা নতুনভাবে ক্যান অ্যাডমিশন হয়েছেন, যারা টেট বাঁচিয়ে রাখতে চান, তাদেরকে কতগুলো প্রশ্ন রেখেছেন, টোটাল 33টি প্রশ্ন রেখেছেন। যে প্রশ্নগুলোর অ্যান্সার তার উপর নির্ভর করছে এই প্রাথমিক টেট 2014 বেঁচে থাকবে কিনা। এখন এই 30 এপ্রিল তারিখে মাননীয় বিচারপতি তিনি কিন্তু নির্ধারিত টাইম লাইন বেঁধে দিয়েছিলেন। সেই টাইম লাইনটা আমরা দেখবো সরাসরি অর্ডার কপির মধ্যে। তো 30 এপ্রিল 2024 তারিখে কোর্ট নম্বর 13তে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ প্রদান করেছিলেন। তো সরাসরি মূল বক্তব্যের দিকে চলে যাব যে কোন জায়গাটাতে টাইম লাইন বেঁধে দিয়েছিলেন মাননীয় বিচারপতি, সেই টাইম লাইনটা দেখে নেব। সেই টাইম লাইনটা কিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ভায়োলেশন করলো কিনা সেই সংক্রান্ত বিষয়টা আমরা সরাসরি একবার দেখে নেব। তো 30 তারিখের অর্ডারের 10 নম্বর পয়েন্টে সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করছেন, দ্য সেইড অ্যাডেড রেসপন্ডেন্ট এনি আদার রেসপন্ডেন্ট হু আর ইয়েট টু ইউজ এফিডেভিট শ্যাল বি এন্টাইটেলড টু ফাইল এফিডেভিট ইন অপোজিশন টু দ্য মেইন রিট পিটিশন। অর্থাৎ মূল যে রিট পিটিশন অর্থাৎ শান্তনু সিটের যে মামলা, সেই মামলা তারা যে দাবি জানিয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই রেসপন্ডেন্ট যারা রয়েছেন
বা অ্যাডেড রেসপন্ডেন্ট যারা রয়েছে বা নতুনভাবে যারা সংযুক্ত হয়েছেন অর্থাৎ ক্যানের মধ্য দিয়ে অ্যাডমিশন নিয়েছেন, তারা যদি কোনো রকমভাবে চায় যে তারা এফিডেভিট ফাইল করবে, তাহলে এই পিটিশনের বিপক্ষে গিয়ে দাঁড়িয়ে এফিডেভিট ইন অপোজিশন ফাইল তারা করতে পারে। অর্থাৎ রেসপন্ডেন্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ মূল রেসপন্ডেন্ট এখানে, এবং তার পাশাপাশি অ্যাডেড রেসপন্ডেন্ট যারা বিভিন্ন শিক্ষক এবং যারা চায় এই টেট বাঁচাতে, তারা হচ্ছে অ্যাডেড রেসপন্ডেন্ট। তো উভয় পক্ষ থেকে তারা কিন্তু এফিডেভিট ফাইল করবে, এবং সেই এফিডেভিট ফাইল করার জন্য নির্ধারিত টাইম লাইন কি বেঁধে দিয়েছিলেন, উইদিন এ পিরিয়ড অফ 3 উইকস ফ্রম ডেট, অর্থাৎ অর্ডার ডেট থেকে শুরু করে 3 সপ্তাহের মধ্যে তারা এফিডেভিট ফাইল করবে। তো মাননীয় বিচারপতি 30শে এপ্রিল 2024 তারিখে তিনি কিন্তু এই অর্ডারটি প্রদান করেছিলেন, এবং তার 3 সপ্তাহ হলে 3 সাতা 21 দিন পরে গিয়ে অর্থাৎ মে মাসের 21 বা 22 তারিখে গিয়ে কিন্তু শেষ হচ্ছে তার টাইম লাইন। ইতিমধ্যে তার থেকেও 1-2 দিন বেশি টাইম হয়ে গেলেও কিন্তু এখনো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কোনো রকম ভাবে এফিডেভিট তারা এখনো কিন্তু জমা করতে পারেনি। তার পাশাপাশি রিপ্লে ইফ এনি, যদি কোনো কেউ কিছু মনে করে যে তাদের রিপ্লে দেওয়ার প্রয়োজন রয়েছে, অর্থাৎ রেসপন্ডেন্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যখন এফিডেভিট ফাইল করবে, তার পরিপ্রেক্ষিতে পিটিশনার যারা রয়েছেন, যারা এই মামলার মূল পিটিশনার, তারা যদি মনে করে যে তারা কোনো রকম ভাবে রিপ্লে প্রদান করবে, তাহলে তারা রিপ্লে দিতে পারে। কবে, কতদিনের মধ্যে? উইদিন এ পিরিয়ড অফ 4 উইকস দেয়ার আফটার, 4 সপ্তাহের মধ্যে তারা কিন্তু তাদের রিপ্লে প্রদান করতে পারে বা তাদের যুক্তি খণ্ডন করে তারা এফিডেভিট জমা করতে পারে। এরপর 3রা মে 2024 তারিখে মাননীয় বিচারপতি তিনি গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন রেখেছেন, 33টি প্রশ্ন মানে বিদ্ধ করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই প্রশ্নগুলো এই অর্ডার কপির মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে, তুলে ধরেছেন তিনি। কি কি প্রশ্ন রেখেছিলেন সেগুলো নিয়ে ডিসকাস আলোচনা ইতিমধ্যেই আমরা করে ফেলেছি বিভিন্ন ভিডিওর মধ্য দিয়ে, সেগুলো আমরা কিন্তু জানতে পেরেছি। এবং তিনি লাস্টে যে অর্ডারটা দিয়েছিলেন, অ্যাজ অলরেডি ডিরেক্টেড অন 30শে এপ্রিল 2024 তারিখে তিনি যে ডিরেকশনগুলো দিয়েছিলেন, দ্য ম্যাটার শেল বি লিস্টেড, 8 সপ্তাহ পর, সেই 8 সপ্তাহ পরেই কিন্তু 24শে জুন পরবর্তী শুনানির ডেট হিসেবে ফিক্সড করা থাকছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনো কেন এফিডেভিট ফাইল করতে পারলো না, বা কেন তারা এখনো 33টি প্রশ্নের যথাযথ অ্যান্সার দিতে পারলো না, যে প্রশ্নগুলো যথেষ্ট ভাইটাল প্রশ্ন, এবং এই প্রশ্নের যথার্থ অ্যান্সার না দিতে পারলে এই প্রাথমিক টেট 2014-কে টিকিয়ে রাখা খুবই মুশকিল ব্যাপার হয়ে যাবে। এই প্রশ্নের যথার্থ মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা খুঁজে না পেলে এই টেট 2014 কি এমনকি বাতিলও করে দিতে পারেন। তো সেই সমস্ত রাস্তা এড়িয়ে চলার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই কাজ হবে যে এই 33টি প্রশ্নের যথার্থ উত্তর দেওয়ার, যাতে করে টেট 2014-কে সম্পূর্ণভাবে বাঁচিয়ে রাখা যায়। তবে কেন করলো না প্রাথমিক শিক্ষা পর্ষদ তার টাইম লাইনের মধ্যে এই এফিডেভিটগুলো জমা? তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ টোটাল 33টি যে প্রশ্ন রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে, সেই প্রশ্নগুলো যথার্থ ভাইটাল প্রশ্ন, এবং সেই তথ্যগুলোর অ্যান্সার তার রেডি করতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে যথেষ্ট একটু টাইম প্রয়োজন। এবং শুধু অ্যান্সার দিলেই হবে না, তার সাপেক্ষে যথার্থ সাপোর্টিং ডকুমেন্টস, সাপোর্টিং এভিডেন্স তাকে সাবমিট করতে হবে কলকাতা হাইকোর্টে। কোনো প্রুফ ছাড়া কিন্তু মাননীয় বিচারপতি কোনো কিছু অ্যালাউ করবেন না। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের সমস্ত প্রুফগুলো কালেক্ট করতে বা গুছিয়ে তুলতে আরও একটু সময় প্রয়োজন হয়ে পড়েছে। এমতো অবস্থায় দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টের নির্ধারিত টাইম লাইনের মধ্যে জমা করতে না পারলেও তারা কিন্তু টাইম এক্সটেনশন করে নিতে পারেন কোর্টের কাছে প্রেয়ার করে। তো 30 তারিখের অর্ডারের মধ্যে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি লিখেছিলেন, সেটা আমরা দেখব। 15 নম্বর পয়েন্টে যেটা উল্লেখ করা রয়েছে, ইন দিস সার্কামস্টেন্স দিস কোর্ট ডিরেক্টস দ্যাট দ্য প্রেজেন্ট রিট পিটিশনস মে বি লিস্টেড ফর হিয়ারিং আফটার এক্সচেঞ্জ অফ এফিডেভিটস বাই অল পার্টিস 8 উইকস হেন্স। অর্থাৎ বর্তমানের এই রিট পিটিশন, বর্তমানের এই মামলাটি পুনরায় আবার উঠতে চলেছে 8 সপ্তাহ পর, কিন্তু তার আগে কি করতে হবে? আফটার এক্সচেঞ্জ অফ এফিডেভিট, অর্থাৎ বাদী বিবাদী উভয় পক্ষকে তাদের মধ্যে সমস্ত এফিডেভিটগুলো এক্সচেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ রেসপন্ডেন্ট যারা রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারা তাদের এফিডেভিট জমা করবে, এবং যারা পিটিশনার রয়েছেন তারা তার পরবর্তীতে তারা যদি প্রয়োজন মনে করে তাহলে তার অ্যান্সার বা এফিডেভিট প্রদান করবে। তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ টোটাল কিন্তু 8 সপ্তাহ সময় তারা কিন্তু নিয়ে নিতে পারে। তো 8 সপ্তাহের আগে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টের কাছে জমা করলেই হবে, কেননা পরবর্তী যেদিন ফাইনাল শুনানির জন্য উঠতে চলেছে 24শে জুন 2024 তারিখে, তার আগে তারা সমস্ত এফিডেভিট রিপ্লে প্রদান করতে পারলেই হলো, কড়াকড়ি আর থাকছে না। তো আশা করা যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 8 সপ্তাহের মধ্যে তারা কিন্তু সমস্ত অ্যান্সার তারা প্রদান করতে পারবে। আর যদি না পারে তাহলে টেট 2014 এই সমস্তটাই কিন্তু প্রসেসিংটা সংশয়ে পড়ে যাবে, কেননা এই টেট 2014 থেকেই টোটাল তিনটি রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কিন্তু সংশয়ের মধ্যে এসে যাবে। 2014 টেট থেকে 2017 সালে 42,949 প্যানেল প্রিপেয়ার হয়েছে, একটা বড় সংখ্যক শিক্ষক সেখানে নিয়োগ হয়েছে, সেক্ষেত্রে টোটাল প্যানেলটা সংশয়ে পড়ে যাবে। এবং এই 2014 টেট থেকেই 2020 সালে এসে গিয়ে 16,500 শিক্ষক রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছে, টোটাল এই 16,500 সংশয়ের মধ্যে পড়ে যাবে। এবং এই 2014 টেট থেকেই 2022-এর রিক্রুটমেন্ট প্রসেসেও তারাও কিন্তু অনেক টেট পাশকারী তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে। সুতরাং টোটাল 3টি রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু সংশয়ের মধ্যে এসে যাবে। যদি কোনো রকম ভাবে টেট 2014-কে সংশয়ের মধ্যে ফেলে দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাহলে কিন্তু এত
ক্যান্ডিডেটের এত শিক্ষকদের ভবিষ্যৎ কিন্তু সংশয়ের মধ্যে এনে ফেলবেন। তো আশা করা যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই কাজটা করবে না। তার পাশাপাশি এই টেট থেকেই 2017 সালে যে 5% এডিশনাল প্যানেলের যে মামলা চলছে, সেখানে 5% এডিশনাল প্যানেলে একটা প্রিপেয়ার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যে মামলাটি বঞ্চিত যারা রয়েছেন, যারা চাকরি পাননি, পাওয়ার একটা সম্ভাবনা তাদের কিন্তু তৈরি হচ্ছে। সুতরাং এই টেট বাতিল হলে এডিশনাল 5% সেটা কিন্তু আর কখনোই প্রিপেয়ার করবে না। সুতরাং তাদের চাকরি আর কোনোদিন কিন্তু সম্ভাবনা থাকবে না। সুতরাং বাদী বিবাদী, শিক্ষক এবং বঞ্চিত সবাই কিন্তু চায় এই টেট 2014 বেঁচে থাকুক। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই মুহূর্তে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।